ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। ঠোঁটে চুমু খেতেই কণা বলে ওঠে, ফিরোজ ভাইয়া, তুমি কি করতেছো এইসব? আমাকে কথা বলিস না, চুপ করে থাক, না হলে সবাই জেগে যাবে। তুমি আমার সাথে এসব করতেছো কেন? এসব বিয়ের পরে স্বামী স্ত্রী করে। আমি তোকে বিয়ে করব, বুঝেছিস? তাই এখন থেকে এসব করতেছি। ছেড়ে দাও আমাকে, না হলে আমি চিৎকার করব। তখনই ফিরোজ বলে ওঠে, কণা বোন আমার, প্লিজ চিল্লাচিল্লি করিস না। আমি তোকে খুব ভালোবাসি, তো বলতে পারি না। তাই বলে তুমি এত রাতে আমার রুমে এসে আমাকে ধর্ষণের চেষ্টা করতেছো? ভাই, তুমি এতটা খারাপ? কণা বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, তোর জন্য সবকিছু করতে পারবো আমি। তুমি একটি ছেলে, বুঝছো? যাও তোমার রুমে, না হলে আমি আম্মুকে ডাকবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে ফিরোজ নিজের রুমে চলে আসে। চলেন এখন সবাইকে একটু পরিচয় করিয়ে দিই। কণা হলো ফিরোজের মামাতো বোন। ফিরোজ মামার বাসায় ঘুরতে এসেছে, কলেজ বন্ধ দিয়েছে তাই। কণাকে অনেক পছন্দ করে ফিরোজ, কিন্তু কণা ফিরোজকে একটুও দেখতে পারে না, কারণ ফিরোজ খুব একটা সুন্দর ছিল না তাই। কিন্তু ফিরোজ যেমন করে হোক কণাকে নিজের করে চায়। তাই রাতে ফিরোজ চুপি চুপি কণার রুমে গিয়ে লিপ কিস করতে থাকে, কিন্তু ভুলবশত কণা জেগে যায়। তারপর দেখলেন তো কি হলো। এরপর ফিরোজ অনেক ভয় পায়, কারণ যদি কণা সবাইকে এইসব বলে দেয় তখন কি হবে। এই ভয় ফিরোজের আর ঘুম আসে না রাতে। পরদিন ফিরোজ রুমে বসে আছে, এমন সময় কণা রুমে আসে আর বলতে থাকে, আমার গলায় সোনার মালাটা আজ থেকে পাইতেছি না। আমি জানি তুই এনেছিস, এটা আমাকে দিয়ে দে, খুব পছন্দের জিনিস আমার ওটা। কণার মুখে এমন কথা শুনে ফিরোজও থমকে যায়, কারণ কি বলতেছে কণা এসব? কি হলো, কথা কানে যায়নি তোর? আমি তো এই সম্পর্কে কিছুই জানি না কণা, আর কি বলতেছো মালার কথা তুমি? একদম নাটক করবি না ফিরোজ ভাই, সত্যি সত্যি দিয়ে দে, না হলে আমি বাবা মাকে বলে দিব। ফিরোজ কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ ফিরোজ এইসব মালা সম্পর্কে কিছুই জানে না। বিশ্বাস করো কণা, আমি কিছু জানি না। আমি তো শুধুমাত্র তোমাকে কিস করতে গিয়েছিলাম। তুই এইভাবে শুনবি না। ও দাঁড়াও, বাবা মাকে ডাকতেছি। এ বলে কণা চিৎকার শুরু করে দেয়। না বাবা, তোমরা কোথায়? এখানে আসো তো। কণার এমন চিৎকার শুনে সবাই রুমে আসে। কি হয়েছে মা, তুই এমন চিৎকার করতেছিস কেন? বাবা জানো তোমার এই গুণধর ভাগ্নে কি করেছে? কি করেছে শুনি? আমার গলার সোনার হারটি চুরি করেছে, এখন বলেছে নেয়নি। কি বলিস এইসব কণা তুই? হ্যাঁ মা, ও নিয়েছে। আমি কত করে বললাম ভাই দিয়ে দাও, দিল না। ফিরোজ, যা শুনতেছি সব কি সত্যি? মামা সবকিছু মিথ্যা, আমি নেইনি ওর কিছু। আমি মালা সম্পর্কে জানি না। ও আচ্ছা, কণা তুই যে বলতেছিস ফিরোজ নিয়েছে, তুই শিওর ও নিয়েছে বা কোনো প্রমাণ আছে তোর কাছে? বাবা জানো আরো কি করেছে ও আমাকে? কি করেছে শুনি? ফিরোজ আমাকে নষ্ট করার চেষ্টা করেছে। আমি রাতে ঘুমাইছি দেখে আমার পরনের সব কিছু খুলে ফেলেছে, আমাকে নষ্ট করার চেষ্টা করেছে। আমি জেগে যাই, তখন ও বলতেছে আমার ভুল হয়েছে, এটা ওটা অনেক কথা। আর আজকে থেকেই আমার মালাটি পাইতেছি না। কণার কথা শুনে ফিরোজ একটু অবাক হয়, কারণটা হলো ফিরোজ শুধুমাত্র কিস করেছে, আর কণা কি সব বলতেছে। রাগান্বিত চোখ নিয়ে ফিরোজের প্রতি কণার বাবা তাকিয়ে বলে, এসব কি সত্যি? হ্যাঁ বা না বলবি ফিরোজ। ফিরোজ ভয়ে ভয়ে বলে, হ্যাঁ মামা, আমি গিয়েছিলাম ওর রুমে, কিন্তু বলা শেষ হতে না হতেই প্যান্টের বেল খুলে ফিরোজকে মারতে থাকে। মামা, আমার সব কথারই তো শোনো আগে। তোর আর কোনো কথাই শুনবো না। তোর সাহস কেমনে হয় আমার মেয়ের দিকে তাকানো? এই শিক্ষা দিয়েছে তোর মা বাবা? মামা, আমি কণাকে ভালোবাসি, তাই আমি ওর রুমে গিয়েছিলাম। তোর ভালোবাসা বের করতেছি, দাঁড়া। এটা বলে ফিরোজকে মারার জন্য কণার বাবা একটি লাঠি নিয়ে আসে। এইদিকে কণা এই সব কিছু দেখতেছে আর হাসতেছে। এরপর নিজের রুমে চলে যায়। তখন কণার মা দেখতে পায় যে ফিরোজের কপাল দিয়ে অজোরে রক্ত পড়তেছে। এই আর মারিও না, দেখো রক্ত পড়তেছে কত। আমার মেয়েকে নষ্ট করার চেষ্টা করে, দাঁড়া ওকে আরো মজা দেখাই দিছি। এই নাও, আর একটিও মারবে না। যাও ব্যান্ডেজ নিয়ে আসো কর্নার রুম থেকে। তোমার নিজের ভাগ্নে, বুঝছো?
হয়তো ভুল করেছে, তাই বলে একদম আর মারতে হবে না। কনার মায়ের এমন কথা শুনে কনার বাবাও এবার থামে আর মাথা ব্যান্ডেজ করার জন্য যখনই কনার রুমে ব্যান্ডেজ আনতে গেল, কনার বাবা তখন শুনতে পায় যে রাত 12টার পর আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। এই সব কিছু মিথ্যা অপবাদ তোমার জন্য দিয়েছি, কিন্তু সিয়াম আমার গলার মালা চুরি করার অপবাদ ও দিয়েছে ফিরোজকে। যে মালা আমি তোমাকে দিয়েছি বিক্রি করার জন্য। পাগলিটা আমার, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। শুধুমাত্র অনেক না, অনেকের থেকেও অনেক তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি আমি, বুঝছো? আই লাভ ইউ সিয়াম। আই লাভ ইউ টু মাই ডিয়ার গার্লফ্রেন্ড। আমি তোমাকে ভালোবাসি আমার প্রিয় বান্ধবী। আচ্ছা সোনা পাখি, ঠিক আছে, এখন ফোন রাখি, পরে কথা বলবো, কারণ যদি বাবা মা শুনতে পারে তো সমস্যা হবে। ঠিক আছে, ভালো থাকিও। এরপর কনা ফোন কেটে দেয় আর ভাবতে থাকে, ভালোই হয়েছে এই সময় আমাদের বাসায় ফিরোজ এসেছে, না হলে কেমনে কি করতাম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন সময় কনার বাবা রুমে আসে, এসেই বলে, কনা, ফিরোজের অনেক চোট পেয়েছে, ভীষণ রক্ত পড়তেছে, ওকে একটু মাথায় ব্যান্ডেজ করে দিবা, বায়োডিন আছে দাও তো। তখনই কনা জোরে বলে উঠে, বাবা তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই ধর্ষককে আবার ব্যান্ডেজও করে দিবা? তখনই কনার বাবা কিছু বলতে গিয়ে আর বলে না, চুপচাপ বায়োডিন নিয়ে যায়। কনার বাবা চলে যাবার পরেই কনা মনে মনে বলতে থাকে, যাক বাবা, ভালোই হয়েছে সিয়ামের ফোনটি কেটে দিয়েছি, আর একটু হলে তো বাবা শুনেই ফেলতো। আর এইদিকে কনা জানে না যে সবকিছু তার বাবা শুনেছে, তবু কিছু বলেনি। না বলার কারণ আপনাদের পরে নিশ্চয়ই বলবো। এরপর কনার বাবা ফিরোজের কাছে এসে সুন্দর করে সবকিছু পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। ফিরোজও বুঝতেছে না কি হচ্ছে এইসব। যে মানুষটা একটু আগে অঝরে মারছিল, সে এখন এত যত্ন সহকারে এগুলো করতেছে। এখন ঠিক আছে, ভালো লাগতেছে ফিরোজ তোর? মামা ভালো লাগতেছে। তুমি যাও একটু ভাত নিয়ে আসো। ঠিক আছে, যাইতেছি। এইদিকে কনার মাও ভাবতেছে যে মানুষটা মারতে মারতে শেষ করতে চেয়েছিল, কি এমন হলো আবার এত আদর করতেছে। এইদিকে ফিরোজের কাছেও সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছিল। কনার মা চলে যাওয়ার সাথে সাথে ফিরোজ তার মামার পা ধরে বলতে থাকে, মামা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর এমন কাজ কখনো করব না। আরে পাগল, ঠিক আছে বাছার, আমি মাফ করে দিয়েছি তোকে। সত্যি মামা মাফ করে দিয়েছো? সত্যি মাফ করে দিয়েছি। এর ফাঁকেই কনার মা আসে ভাত নিয়ে। এরপর কনার বাবা নিজে হাতে করে ফিরোজকে খাইয়ে দিচ্ছে। এমন সময় কনা বাইরে আসে, সেই তো অবাক এইসব দেখে, কি হইতেছে এইসব। তখন কনা কাছে এসে বলে, ছি 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 বাবা, তুমি একে কোথায় পুলিশকে দিবে তা না করে একে নিজে হাতে খাওয়াই দিতেছো। তোমার মেয়েকে নষ্ট করার চেষ্টা করেছে, আর তুমি কি না। এ বলেই কনা ভাতের প্লেটটি ফেলে দেয়। এইসব সহ্য করতে আর না পেরে কনাকে ঠাস 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 করে 2টা থাপ্পড় দেয়। বাবা তুমি এই চোর ধর্ষকের জন্য আমায় থাপ্পড় মারলে? তুমি আমার বাবা ভাবতে ঘৃণা হচ্ছে আমার। আর একটি কথা বললে আরো থাপ্পড় দেবো, যা রুমে যা। এইসব কিছু কনার মা দেখতেছে, কিন্তু ভয় কিছুই বলতে পারতেছে না। ফিরোজও বেশ অবাক হয়ে যায়, কারণ কোথায় মামা আমাকে মারবে তা না কনাকে মারতেছে। কত আদরের মেয়ে জীবনে দেখিনি, মারতে আজ এত জোরে মারলো। এসব ভাবতেছে, তখন কনার বাবা বলে উঠে, ফিরোজ, তোর বাবা মাকে ডাক, ফোন দিয়ে আসতে বলো এখনই। ফিরোজ বাবা মার কথা শুনে একটু ভয় পায়, কিন্তু কিছু করার নেই, ডাকতেই হবে। এরপর ফিরোজের বাবা মাকে ফোন করে ডাকে যেন দুপুরের মধ্যেই চলে আসে। যা রুমে রেস্ট নি এখন, ফিরোজ তুই। এটা বলে কনার বাবা মা দুজনে চলে যায় ওদের রুমে। ফিরোজও রুমে এসে রেস্ট নেয় আর ভাবতে থাকে কি হবে এখন যদি বাবা মা এসব শুনতে পায়, তখন কি হবে। হাজারো চিন্তা ফিরোজের মাথায় ঘুরপাক খেতে থাকে। আচ্ছা, তোমার কি হলো? কনার বাবা, তুমি এমন আচরণ তো কখনোই করনি, আজ কি এমন হলো? কনাকে মারলে তুমি? এরপর সবকিছু কনার বাবা খুলে বলে। এই সবকিছু শুনে যে কনার মাও অবাক হয়ে যায়, ভাবতেই পারে না কনা এমন হয়ে গিয়েছে। তুমি এখন কি করবা? তবে ফিরোজের বাবা মা আসুক আগে, তারপর দেখি কি করা যায়। এরপরই সবাই ফিরোজের বাবা মা আসার অপেক্ষা করতে থাকে। প্রায় বিকেল 5টার দিকে ফিরোজের বাবা মা আসে। এসেই দেখে ফিরোজের এমন অবস্থা। কি আমার ছেলেকে মেরেছে? হ্যাঁ, এত বড় সাহস?
আফা আইসিস, আমি মেরেছি ফিরোজকে। কেন মেরেছিস ফিরোজকে এমন করে? তোর একটু হাত কাঁপলো না? আফা রাগ করিস না, আগে সবকিছু শোন। আচ্ছা বল, কি বলবি? এরপর কনার বাবা প্রথম থেকে সবকিছু বলতে থাকে। এই সব শুনে ফিরোজের মাও অবাক হয়ে যায়। ফিরোজ, আমি তোকে এই শিক্ষা দিয়েছি রে? হ্যাঁ, মা, আমাকে ক্ষমা করে দাও। আফা শোন, আমি চাই কি ফিরোজ আর কনার বিয়েটা দিতে, তুই কি বলিস? আমি আর কি বলবো, আমি চাই কণা আর ফিরোজের বিয়েটা হোক। এইসব কনার রুম থেকে শুনে বলে ওঠে, আমি ওকে বিয়ে করব না, ওর মতো কুৎসিত ছেলেকে আমি বিয়ে করব না। তোকে বিয়ে করতেই হবে, বুঝছিস? না, আমি আমার সারা জীবন গেলেও বিয়ে করব না। আমি কোনো কথা শুনতে চাই না, আজকেই বিয়ে হবে। না বাবা, তুমি এমন করতে পারো না। আমি কি করতে পারি না পারি সেটা তো ভালো করেই জানিস, ওকে? আমি কিন্তু মরে যাব বাবা তুমি এমন করলে। ঠিক আছে, বিয়ে করিও না, আমার সব সম্পত্তি ফিরোজের নামে লিখে দিতেছি। এই কথা শুনে কনা অবাক হয়ে যায়, কারণ এত সম্পত্তি বাবা ফিরোজকে দিবে। এই সব কিছু আমার ভাগ, তুমি ওকে দিবা কেন? তুমি যদি ফিরোজকে বিয়ে করো তবে তোমার নামে দেব। বাবার এমন কথায় কনা রাজি হয়ে যায়, কারণ কনা ভাবতেছে সব সম্পত্তি পেলেই ফিরোজকে ডিভোর্স দেবে। এই জন্য কনা রাজি হয়ে যায়। এরপর সবাই বিয়ের জন্য সবকিছু রেডি করে। ফিরোজ পরেছে তার প্রিয় রং কালো, তাই কালো পাঞ্জাবি। এদিকে কনা পরেছে লাল রঙের বেনারসি শাড়ি। কনাকে যখন সামনে আনা হলো, ফিরোজ কনাকে দেখে চোখ সরাতে পারতেছেন। এ যেন একটা পরী আকাশ থেকে নেমে আসলো। এরপর যখনই বিয়ের কাজ সম্পূর্ণ করার জন্য কাজী আসলো, যখন কনাকে কাজী কবুল বলতে বলল, 3 বার কবুল বলবে এমন সময় সিয়াম চলে আসে। এই কোনা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাকে ছেড়ে কাকে বিয়ে করতেছো? এটা তোমার ভালোবাসা? বিশ্বাস করো সিয়াম, আমি তোমাকে ভালোবাসি। দেখতেই তো পাইতেছি কেমন ভালোবাসো। এই তোমাকে সব কিছু পরে বলবো আমি, প্লিজ আমাকে ভুল বোঝো না। চুপ করো, মিথ্যাবাদী কোথাকার। আজকের পর থেকে আর যোগাযোগ করবে না আমার সাথে। এটা বলেই সিয়াম চলে যায়। এমন ঘটনা ঘটবে কেউ বিশ্বাস করতেছে না। সিয়াম দাঁড়াও। কনার কোনো কথাই আর না শুনে সিয়াম চলে যায়। এই ছেলেটার জন্য এত কিছু করছিস, বাহ, খুব ভালো। তুই যে আমার সন্তান এটা ভাবতেই ঘৃণা হচ্ছে আমার। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। কনা ভাবতেছে কি করবে, কারণ যদি আজ ফিরোজকে বিয়ে করে তবে সিয়াম কখনো ক্ষমা করবে না কনাকে। কি হলো, কবুল বলো কণা। কবুল কবুল কবুল। কবুল বলেই কনা নিজের রুমে চলে যায়। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। এরপরে সবাই আলহামদুলিল্লাহ পড়ে। বাবা কিছু মনে করিও না, আমার মেয়েটি একটু রাগী কিন্তু অনেক ভালো। ও হয়তো একটু ভুল করেছে, একজনকে ভালোবেসে, তবে ঠিক হয়ে যাবে। কিছুদিন পরেই দেখিও বিয়ের আগে একটু ভুল করেছে মেয়েরা। এটা বলেই কনার বাবা চলে যায়। ফিরোজ বুঝতেছে না কি করবে, কি হচ্ছে এইসব তার সাথে। সবকিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে। ফিরোজ এসব ভাবতেছে, এমন সময় কনার মা এসে বলে, ফিরোজ বাবা, রুমে যাও, কণা তোমার জন্য অপেক্ষা করতেছে। এরপর ফিরোজ তার কথা মতো রুমে চলে যায়। কিন্তু ফিরোজ রুমে এসেই দেখে যে কনা রুমে নেই, পালিয়ে গিয়েছে কনা। হয়তোবা ওয়াশরুমে আছে এটা মনে করেই বসে আছে। 10 মিনিট হয়ে গেল কিন্তু কনার রুমে আসার কোনো কথাই নেই। কি হলো আবার এটা ভেবেই ফিরোজ ওয়াশরুমে চলে যায়। অবাক কাণ্ড সেখানেও নেই। তখন ফিরোজ কোনো উপায় না পেয়ে সবাইকে ডাক দেয়, মামা মামি তোমরা কোথায়? কনা তো রুমে নেই। ফিরোজের এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ কনা কোথায় গেল। কি বলিস, কথা রুমে নেই মানে? মামা কনার রুমে নেই, ও পালিয়েছে মনে হয় আমাদের বোকা বানিয়ে। না, এমনটা হতে পারে না। ওয়েট কর, আগে কনাকে ফোন দেই। এরপর কনার বাবা ফোন দেয়, কিন্তু কনা ফোন রিসিভ করে না। সবাই এখন দুশ্চিন্তা করতেছে, কারণ কনার কিছু হলো না তো আবার। মামা আপনার মেয়ে এই জানালা দিয়ে পালিয়েছে দেখো। এরপর সবাই দেখে সত্যি তো, কারণ জানালা দেখে বোঝা যাইতেছে। এদিকে কনা কবুল বলে রুমে সেই জানালা খুলে পালিয়ে যায় সিয়ামের উদ্দেশ্যে। কনা পালিয়ে এসে সিয়ামকে খুঁজতেছে, কিন্তু পাইতেছে না। যেখানে যেখানে থাকার কথা কোথাও পাইতেছে না। ফোনটা অফ সিয়ামের। এমন অবস্থায় কি করবে কনা বুঝতেছে না। তখনই মনে পড়লো সিয়ামের ফোনের লোকেশন ট্র্যাক করতে হবে, তবেই পাবো। এরপর কনা সিয়ামের ফোনের লোকেশন ট্র্যাক করে দেখে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। কনার এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে সিয়ামের কাছে চলে যায়। ফোনের লোকেশন অনুযায়ী এসে দেখে এটা তো একটি মদের বার।
কিন্তু সিয়াম এখানে কি করতেছে? কণা এটা বুঝতে পারে না। কণা কোনো কথা না বলে সোজা ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সিয়ামকে খুঁজে পায় না। তখন কণা একটি লোককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া দেখেন তো এই ছেলেটা কি এখানে দেখেছেন? ফোন থেকে ফটো বের করে দেখালো লোকটিকে। ও, এ তো আমাদের এখানকার নিয়মিত কাস্টমার শ্যাম ভাই। নিয়মিত মানে? নিয়মিত মানে প্রতিদিন আসে এখানে মেয়ে নেই, এসে ফুর্তি করে চলে যায়। কি বলতেছেন এইসব? আপনার মাথা ঠিক আছে তো? অবশ্যই আছে, ঠিক আপনার মনে হয় ঠিক নাই। আমার কথা বিশ্বাস না হলে একটু সামনে গিয়ে নিজেই দেখুন। কণা লোকটির সাথে আর কোনো কথা না বলে সোজা সামনে যায়। গিয়ে দেখে যে সত্যিই তো মেয়ে নিয়ে আনন্দ করতেছে সিয়াম। কণার সামনে না গিয়ে মুখে একটু ওড়না জড়িয়ে ওদের কথা শোনার চেষ্টা করতেছে। সিয়াম, তোমার নাকি জিএফ এর বিয়ে হলো আজ? তুমি তবুও বাড়াইছো? এইরকম কত মেয়ে এলো আর গেল, এদের এইসব আমি করি না। তবুও তুমি তো ভালোবাসতা। কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি তোর বাবার টাকা পয়সা সবকিছু হাতাইতে চেয়েছিলাম, কিন্তু হলো না। কি হলো? এইসব অনেক টাকা নাকি? অনেক টাকা। আমি টাকাকে ভালোবাসি, কোনাকে না। বুঝছো ডার্লিং? বুঝছি। সিয়ামের এমন কথা শুনে কণা মনে হয় আকাশ থেকে মাটিতে পড়ল। কি বলতেছে এসব সিয়াম? আর একটু ওয়েট না করে সোজা সিয়ামের সামনে যায় কণা। সিয়াম কণাকে এখানেই দেখেই অবাক। আরে কনা, তুমি এখানে কি করতে এসেছো? আর কেমনে জানলে আমি এখানে? আই লাভ ইউ কনা। যখনই আই লাভ ইউ কথাটি শুনেছে কণা, তখনই ঠাস করে দুইটি থাপ্পড় দেয় সিয়ামকে। তোর ওই মুখে আমি আই লাভ ইউ শুনতে চাই না, বুঝেছিস? তুই একটু টাকার লোভী। আমাকে ভালোবাসিস না, আমার বাবার টাকাকে ভালোবাসিস। আরে না পাগলি, আমি তোমাকে ভালোবাসি। চুপ, মিথ্যাবাদী একটা। সত্যি জান। তোর মুখে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোদের সব কথাই শুনে ফেলেছি। আরে না, আমি ওকে সব মিথ্যে বলেছি। চুপ থাক কুত্তা। তোর জন্য কি করি নাই বল? বাবা মাকে কষ্ট দিছি, নিজের টাকা পয়সা তোকে দিছি, নিজের গলার মালা বিক্রি করে দিয়েছি। বল কি দেই নাই? তোর জন্য একটি ভালো ছেলেকে ধর্ষক বানাইছি। তোর জন্য সবার সামনে অপমানিত হয়েছি আমি। ওই ছেলেটাকে অপমান করেছি আমি। তোর জন্য এই বিয়ে থেকে পালিয়ে এসেছি। আর সে তুই কি না বারে অন্য মেয়ে নিয়ে আনন্দ করতেছিস? বাহ, খুব ভালো। এই সব দেখার আগে আল্লাহ কেন আমার মৃত্যু করলো না? বিশ্বাস করো, আমি তোকে আর বিশ্বাস করতে পারবো না। ভালো থাকিস, আমার সাথে আর যোগাযোগ করবি না। এটা বলেই কণা বাহিরে চলে আসে। কি করবে এখন কণা, এটা ভাবতে ভাবতেই ক্লান্ত। সবকিছু চিন্তা দূর করে কথা আবার বাসায় যাওয়ার জন্য রওনা দিল। প্রায় 1 ঘন্টা পর কণা বাসায় এসে কলিং বেল বাজায়। কণার বাবা হতাশা বুকে নিয়ে দরজা খুলেই দেখে কণা। কণা, তুই কোথায় গিয়েছিলি বল? তোর জন্য কত চিন্তা হচ্ছিল জানিস? তোর মা তো কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে যাচ্ছে। তুই আমাদের বলে যাবি না, ফোনটাও রিসিভ করিস নাই। এইসব শুনে কণা তার বাবার পা ধরে কান্না করে আর বলে, বাবা, আমাকে মাফ করে দাও। আমি আর এমন কাজ করব না। তোমরা যা বলবে তাই করব আমি। আরে পাগলি, কাঁদিস না। আমি জানি তো আমার মেয়ে আমার অবাধ্য হতে পারে না। বাবা। কণাকে দেখে সবার মনে যেন একটি শান্তি চলে এলো। আচ্ছা বাবা, ফিরোজ কি চলে গিয়েছে? না, তোর রুমেই বসে আছে মন খারাপ করে। আচ্ছা, তবে আমি উপরে যাই বাবা। যা। তোকে কিন্তু সত্যি ফিরোজ অনেক ভালোবাসে রে। বাবার মুখে এমন কথা শুনে কণা লজ্জা পেয়ে দৌড়ে রুমে আসে। এসে দেখে যে ফিরোজ জানালার পাশে বসে আছে। কোনো কথা না বলেই পেছন থেকে ফিরোজের কাঁধে হাত রাখে। তখনই ফিরোজ পিছনে ফিরে দেখে কণা। কণা, তুমি কখন আসলে? একটু আগে আসলাম। কাঁদতেছো কেন? ফিরোজ চোখ দুটি মুছে বলে, কই না তো, কেন কাঁদবো? আমি জানি আমাকে ভালোবাসিস, তবে তোকে মেনে নিতে পারবো কিনা পারবো জানি না, তবে ছেড়ে যাব না। চল ঘুমাবি এখন। ফিরোজা কোনো কথা না বলে সোজা গিয়ে শুয়ে পড়ে কণার কথা মতো। একটু পর কণাও এসে শুয়ে পড়ে, কিন্তু একটি কোল বালিশ নিয়ে আসে কণা, এসেই মাঝখানে রাখে। এই এরিয়া পার হবে না। ঠিক আছে, পার হব না। এখন ঘুমাও। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফিরোজ একটু সকালেই উঠে, কারণ নামাজ পড়ে তো তাই। ফিরোজ উঠে দেখে কণার 104 ডিগ্রি জ্বর। কণার ফিরোজ
ফজরে নামাজ পড়তে উঠে দেখে কণা কাঁপতেছে আর ভীষণ পরিমাণে ঘামতেছে। এটা দেখে ফিরোজ একটু কণার কপালে হাত দেয় আর দেখে যে কণার ভীষণ জ্বর এসেছে। কণার এমন অবস্থা দেখে ফিরোজ সাথে সাথেই ফোন করে ডাক্তারকে। আসসালামু আলাইকুম, ডাক্তার বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার বলতেছি, কিছু হয়েছে কি? হয়েছে। আমার স্ত্রীর ভীষণ জ্বর, কি করব এখন? আপনাকে খুব প্রয়োজন এখন। আমি তো একটু বাইরে আছি, আমার যাইতে যাইতে সকাল 10টা বাজবে। আপনার রুমে কি জ্বর মাপার যন্ত্র নেই? ওয়েট, দেখতেছি। এরপর ফিরোজ জ্বর মাপবে, কিন্তু যন্ত্র আছে কিনা সেটা জানে না। তখনই ফিরোজের মনে, কণার রুমে তো অনেক কিছুই আছে, ওষুধ আবার ব্যান্ডেজ হয়তো বা এটাও থাকতে পারে। তাই ফিরোজ খুঁজতে থাকে, তন্ন তন্ন করে সবকিছু খোঁজার পরে অবশেষে খুঁজে পায়। ডাক্তার, খুঁজে পেয়েছি। তবে জ্বরটা মেপে আমাকে জানান। এরপর ফিরোজ ডাক্তারের কথা মতো জ্বর মেপে দেখে যে 104 ডিগ্রি জ্বর। এত জ্বর দেখে ফিরোজ অবাক। তখনই আবার ডাক্তারকে ফোন করে। হ্যালো ডাক্তার, 104 ডিগ্রি জ্বর, এখন কি করব? বাবা, এত জ্বর এসেছে? শুনেন, একটা কথা বলি, আপনি জ্বরপুটেই লাগান কপালে, দেখবেন কমে আসবে জ্বর। ঠিক আছে ডাক্তার। আরেকটি কথা, যদি জ্বর না কমে তবে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন, দেখবেন কমে এসেছে জ্বর। অনেকে বলতে পারেন সহবাস করলে কি জ্বর কমে? আমি বলবো হ্যাঁ, কারণ হাদিসেও আছে স্বামী যত নিকট স্থলে স্ত্রী থাকবে ততই রোগমুক্ত থাকবে। ডাক্তারের এমন কথা শুনে ফিরোজ থমকে যায়, কারণ এই মেয়ে তো আমাকে দেখতেই পারে না। যদি আবার এমন করি, না জানি কি হবে। কিন্তু ডাক্তার? কোনো কিন্তু নেই, আমি যা বলেছি তাই। এরপর ডাক্তার ফোন কেটে দেয়। ফিরোজ জলপট্টি নিয়ে আসে। এরপর শুরু হলো এই ঘুরা দেওয়া। কিন্তু এত জলপট্টি দেবার পরেও কেন জানি কণার জ্বর কমতেছে না। তখনই ফিরোজের ডাক্তারের কথা মনে পড়ে। সত্যি কি এমন করলে ভালো হবে কণা? যদি ভালো না হয় তবে তো কণার সাথে খুব খারাপ হবে। হাজারো চিন্তা মাথায় নিয়ে ফিরোজ কণার কাছে যায়। কণাকে জড়িয়ে ধরার সাথে সাথে আশ্চর্যভাবে কণাও জড়িয়ে ধরে। ফিরোজ কোথা থেকে শুরু করবে কিছুই ভেবে পাইতেছে না। ফিরোজ কণার দিকে তাকিয়ে আছে। ইস, কি সুন্দর মায়াবী মুখ, কতই না সুন্দর, শুধু দেখতেই ইচ্ছে করে। এমন সময় দেখে যে কণার ঠোঁট দুটি কাঁপতেছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটি। এমন অবস্থা দেখে ফিরোজ আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কণার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আপন মনে কণার ঠোঁট দুটি নিজের করে নেয়। কণাও সায় দেয় ফিরোজকে। ফিরোজকে কাছে পেয়ে কণা যেন আরো নিজেকে বিলিয়ে দিতেছে। এখানে ফিরোজ বুঝতে পারে যে কণার কোনো প্রকার বর্তমান সেন্স নেই, তাই এমন করতেছে। এরপর ফিরোজ কিছুক্ষণ না ভেবেই কণার শরীরের সব পোশাক খুলে ফেলে আর মাথা থেকে সব চিন্তা দূর করে কণার সাথে সহবাস করে। এতে কণাও কোনো বাধা দিল না, বরং আরো সাপোর্ট করলো। এইভাবে প্রায় কিছুক্ষণ মেলা মেশার পরে ফিরোজ উঠে পড়ে। গোসল করে এসে ফিরোজ আবার কণার শরীরের পোশাক চেঞ্জ করে দেয় এবং জলপট্টি দিতে থাকে। প্রায় 20 মিনিট পর আবার জ্বর মেপে দেখে যে কণার জ্বর স্বাভাবিক এসে গিয়েছে। এখানে সবাই ভাবতেছেন ফিরোজ কেন বাসায় কাউকে কিছু বললো না কেন। আসলে সবাই কি ভাববে যে বাসর করেই জ্বর বাতাইছে। আবার লজ্জাজনক একটি কথা এর জন্য জানে। ফিরোজের মনে অনেক ভয় ঢুকে গেল, এখন যদি কণা এইসব কিছু জানতে পারে তবে কি হবে। এরপর ফিরোজ দেখে নামাজের এখনো সময় আছে, তাই ওযু করে এসে নামাজে বসে পড়ে। নামাজে বসে ফিরোজ আল্লাহর কাছে কণার জন্য দোয়া করে, যাতে করে আল্লাহ কণার মনের সব ভুল মুছে দেয়, কণা যেন সুস্থ থাকে। নামাজ শেষ করে একটু ব্যালকনিতে যায় ফিরোজ। তখনই কণার উঠার শব্দ পায় কণা। ফিরোজ সোজা কণার কাছে এসে বলে, এই তুমি অসুস্থ, শুয়ে থাকো। না, আমি ঠিক আছি। আর আমি অসুস্থ আপনি জানলেন কেমনে? হ্যাঁ, তোমার ভীষণ জ্বর এসেছিল। কি আমার জ্বর এসেছিল? নেশা করেছেন নাকি সকাল সকাল? সত্যি বলতেছি। সরেন, আমি ওয়াশরুমে যাব। এরপর ফিরোজ সরে যায়, কিন্তু কণা বিছানা থেকে উঠবে কেমন কেমন জানি মনে হচ্ছে। তার পরনে যে শাড়ি ছিল এটা মনে নেই কণার। ওয়াশরুমে এসে মনে হলো কণার পরনে তো শাড়ি ছিল, এখন নেই মানে। তখন কণার মাথায় রাগ উঠে যায়। ওয়াশরুম থেকে এসেই আমার পরনে যে শাড়ি ছিল সেই শাড়ি কোথায় গেল? কি হয়েছে? ফিরোজ কি বলবে ভেবে পাইতেছিল না। এরপর সব বলতে থাকে কণাকে। এর জন্য আমি তোমার সবকিছু চেঞ্জ করে দিয়েছি। এই কথাটি শুনে কণা কোনো কথা না বলেই ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় ফিরোজের গালে। তোর মন মানসিকতা এত নিচে, আমাকে নষ্ট করলে এইভাবে? আমাকে বলতে আমি নিজেই তোকে বিলিয়ে দিতাম। বিশ্বাস করো, কোনো প্রকার তোমার জ্বর কমতেছিল না, তাই এমন করতে বাধ্য হয়েছি। চুপ কর, কোনো কথা বলবি না। তোকে চেনা শেষ আমার।
তুই কেমন মানুষ, ছি ছি ছি। আমি তো সময় চাইছিলাম তোর কাছে, আর তুই কি না। আমি সত্যি এমন ভেবে করি নাই, তোমাকে সুস্থ করার জন্য করেছি। কই, আমি তো অসুস্থ না, এখন সুস্থ আছি। এখন সুস্থ হয়েছো? এই চুপ কর, বেয়াদব কোথাকার। এই জন্যে বলি আমার কষ্ট হচ্ছে কেন চলাচল করতে। এসব বলে কণা যখনই বিছানায় আবার শুতে যাবে তখন দেখা যায় পুরো বিছানা রক্তে হাহাকার করতেছে। বাহ, খুব ভালো, এত কষ্ট আমাকে দেওয়ার জন্য। ফিরোজ আর কোনো কথা না বলেই বাইরে চলে আসে। কি বলবে কণাকে? সত্যি কথা বলতেছে, বিশ্বাস করতেছে না। এরপর সকাল 10টায় ডাক্তার চলে আসে। সেই বলল, রুগী কি এখন সুস্থ হয়েছে? ডাক্তার এমন কথা শুনে সবাই অবাক, কারণ এখানে আবার রোগীকে। তখনই কণার বাবা বলে ওঠে, রোগী সুস্থ মানে এখানে আবার কে রোগী? না, এই বাসা থেকে তো ফোন দেওয়া হয়েছিল, একজন মহিলার খুব জ্বর হয়েছে। না ডাক্তার, আপনার কথা ভুল হচ্ছে, আমরা সবাই সুস্থ আছি। এইসব কথা আবার কণা শুনছিল। খাবার টেবিল থেকে অন্যদিকে ফিরোজ একটু কাজের জন্য বাইরে গেছে, তাই কেউ জানে না ডাক্তার কে ডেকেছে কে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কেউ অসুস্থ হলে বলবেন, আমি আসবো। ঠিক আছে ডাক্তার। এরপর কণা একটু বিশ্বাস করতে এসেছিল ফিরোজের কথা, কিন্তু কথা হলো ও আমাকে না জানি আমার এত বড় সর্বনাশ করলো কেন। এরপর এভাবেই দিন যেতে লাগলো। ফিরোজ এখন কণার বাবার ব্যবসা দেখাশোনা করে। কণা ঠিক আগের মতোই আছে, ফিরোজকে অবিশ্বাস করে। একদিন রাতে ফিরোজ বেলি ফুলের মালা নিয়ে বাসায় আসে। এসে রুমে ঢুকবে এমন সময় দেখে কণা কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমি তোমাকে বলছি না আমাকে ফোন দিবে না? অবশ্যই ফোন দিব আমি। এর মধ্যেই কণা ফিরোজকে দেখে ফোন কেটে দেয়। এই যে তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে এসেছি, অনেক পছন্দ নাকি? জি না, আমি এইসব পছন্দ করি না, আপনি আর এইসব কিছু আনবেন না। ফিরোজ মাথা নিচু করে বলল, ঠিক আছে, আনবো না। আর হ্যাঁ, কাল আমার কিছু বন্ধু বান্ধবী আসবে, ওদের জন্য একটু বাজার করবেন কাল। ঠিক আছে, সমস্যা নেই। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন ফিরোজ বাজার করে নিয়ে আসে অনেক, রান্না করাও হয় সবার জন্য। এর মধ্যেই সবাই চলে আসে। কেমন আছিস কণা? এমন হয়ে গিয়েছিস কেন? আর দুলাভাই কই রে? আমি ঠিক আছি, ভিতরে আয়। তখনই ফিরোজ চলে আসে কণার সামনে। আচ্ছা কণা, কতজন আসলো লোক একটু বলবা? তাদের লোকের ভিত্তি করে পোলাও রান্না হবে। তখনই একজন বলে উঠে, কি রে কণা, এটা তোর বর নাকি? আরে, এটা তো চাকর আমাদের বাসার। বাবা, তোর বাসার চাকরও দেখি খুব স্মার্ট আর সুন্দর। এমন চাকর কোথায় পেলি? এই কি বলিস এসব তুই? হ্যাঁ, শেষ পর্যন্ত কাজের চাকরকে পছন্দ করলি? সত্যি রে, অনেক সুন্দর আছে। ফিরোজ, তুই এখান থেকে যা, আমাদের ডিস্টার্ব করিস না, বুঝলি? আমার বন্ধু বান্ধবী মিলে মোট 12 জন এসেছে, এদের জন্য রান্না কর গিয়ে। কণা যে এমন ভাবে সবার সামনে ফিরোজকে অপমান করবে সত্যি ফিরোজ বুঝতে পারেনি। নিজের স্বামীকে যে মেয়ে চাকর পরিচয় দেয় সে যাই হোক কখনো বউ হতে পারে না। এইসব ভাবতেছে আর ফিরোজ যাইতেছে। অন্যদিকে কণাও তার বন্ধু বান্ধবীরা সবাই মজা মাস্তি করতেছে, কেউ বা নাচতেছে, আবার কেউ গাইতেছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। এদিকে সবার অনেক খিদে পেয়েছে, কিন্তু খাবার আসতেছে না। তাই কণা ফিরোজকে ডাক দেয়। ফিরোজ, এই ফিরোজ, কি রে, এখনো রান্না হয়নি? এত সময় লাগে রান্না করতে? আপামনি, রান্না হতে আর একটু সময় লাগবে, ধৈর্য ধরুন না একটু। ফিরোজের মুখে আপামনি ডাকটা শুনে কেমন জানি বুকটা চিনচিন করে উঠে কণার। তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে আপা। এই বলে আবার ফিরোজ রান্নাঘরে গিয়ে বাবুর্চির কাছে কাজে লেগে পড়ে। প্রায় আরো 20 মিনিট পর খাবার রেডি হয়। তখন ফিরোজ এসে বলে, সবাই টেবিলে বসেন, রান্না হয়েছে, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, যা নিয়ে আয়। এরপর ফিরোজ সবার জন্য খাবার নিয়ে আসে। সবাই বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। খাবার খেতে খেতে ওর বান্ধবীরা বলে, বাহ কণা, তোদের বাসার চাকর যেমন সুন্দর, খাবারও কিন্তু ঠিক তেমনই সুন্দর করেছে। বেশি করে খা। সবাই যখন খাচ্ছিল তখন ফিরোজ পানি নিয়ে গিয়ে একটু পানি একটি মেয়ের গায়ে পড়ে যায়। তখনই মেয়েটি বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, দেখে শুনে কাজ করতে পারিস না? জানিস কত দামি এই পোশাক আমার? বলে একটি থাপ্পড় বসিয়ে দেয় ফিরোজের গায়ে। এইসব কিছু কণা দেখছিল, কিন্তু কোনো প্রতিবাদই করলো না। আপা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন প্লিজ। তোরা ছোট লোকেরা এমনই, প্রথমে ভুল করবি, পরে ক্ষমা চাইবি। কণার কথা থামিয়ে দিয়ে বলে, এই তুই ভিতরে যা, আমাদের কি লাগবে আমরা নিজেই নিয়ে খাবো। এত কিছুর পরেও ফিরোজ কিছুটি বলে না, কারণ ফিরোজ যে কণাকে অসম্ভব ভালোবাসে।
তার হাজারো অবহেলার পরেও সবকিছু মুখ বুজে সয়ে যায়। এরপরে সবাই যখন চলে যায়, কণা রুমে আসা মাত্রই ফিরোজ বলে ওঠে, আমি কি তোমার বাসার চাকর কণা? হ্যাঁ, অবশ্যই চাকর। ঘর জামাইয়ের মতো থাকিস, আমার বাবার টাকায় খাস, তুই চাকর না? ও ঠিক বলেছ, আমার ভুল হয়েছে তোমাকে বিয়ে করাটা। ভেবেছিলাম তুমি ভালো হবে, কিন্তু না। আমি কেমন আছি না আছি সেটা তোকে ভাবতে হবে না। এইভাবে ঝগড়া করে দুজনে ঘুমিয়ে পড়ে। রাত ঠিক যখন 12টা বাজে, ফিরোজ উঠে কণাকে ডাকতে থাকে, কণা, এই কণা ওঠো। আমার ঘুমে ডিস্টার্ব করিস না ফিরোজ, ঘুমাও। কে শুনে কার কথা? এই ওঠো না প্লিজ কণা, প্লিজ ওঠো। আমার কিন্তু এবার রাগ উঠতেছে। এবার ফিরোজ একটু শরীর হাত দিয়ে ডাক দেয়, তোমার জন্য সারপ্রাইজ আছে, ওঠো। তখনই কণা ঘুম থেকে উঠে কোনো কথা না শুনে আগে ফিরোজকে থাপ্পড় বসিয়ে দেয়। তোকে বলছি না আমাকে ডাকবি না, আর তোর সাহস বেড়ে গেছে। হ্যাঁ, আমার শরীরে হাত দিস। ফিরোজ বলে ওঠে, হ্যাপি বার্থডে কণা, দোয়া করি তোমার জীবনটা মধুময় ও সুখের হয়ে উঠুক। আল্লাহ তোমাকে সুস্থ ও সবল রাখুক, আর এই নাও তোমার গিফট। এটা বলে ফিরোজ একটি গলার মালা উপহার দেয় কণাকে। এসব দেখে কণা অবাক হয়ে যায়, কারণ আজ যে কণার জন্মদিন তারই মনে নাই, কিন্তু ফিরোজ মনে রেখেছে। এসব ভাবতেছে এমন সময় আবার ফিরোজ বলে ওঠে, তোমার জন্য সবাই ছাদে অপেক্ষা করতেছে, একটু যদি উপরে যাইতে, ওখানে একটু খাবারের ব্যবস্থা করা আছে। আমার জন্মদিন তোকে কে বলছে? আমি জানি, অনেক আগে থেকেই। মনেও রেখেছিস? কাউকে মন থেকে ভালোবাসলে তার সবকিছুই মনে থাকে। এখন উপরে চলো। আর কণা কোনো কথা না বলে উপরে যায়। গিয়ে তো অবাক কাণ্ড, কারণ পুরো ছাদ ঝাড় বাতিতে সাজা, আবার বাসার সবাই বসে আছে একটি টেবিলে কেক নিয়ে। যখনই সবাই কণাকে দেখে সবাই মিলে বার্থডে উইশ করে, হ্যাপি বার্থডে কণা, হ্যাপি বার্থডে। এত সুন্দর করে সবাই উইশ করেছে যে কণা কেঁদে ফেলেছে। কান্না গলায় কণা বলে, এইসব আয়োজন কে করেছে? সবাই বলে ওঠে, ফিরোজ করেছে এইসব কিছু। এই কথা শুনে কণা কি বলবে ভেবে পাচ্ছে না। এরপরে কণা গিয়ে কেক কাটে, সবাইকে কেক খাওয়ায় দেয়, কিন্তু ফিরোজকে দেয় না। এতে ফিরোজ অনেক কষ্ট পায়। পরে অন্য লোকেরা ফিরোজকে খাওয়ায় দেয়, তবে ফিরোজ খুশি, কারণ কণাকে খুশি করাতে পেরেছে। এরপরে সবাই এক এক করে রুমে চলে যায়। কণা এবং ফিরোজ ওই রুমে চলে আসে, কিন্তু ফিরোজ রুমে এসে ফোনটা নিয়ে একটু ফেসবুক চালাচ্ছিল। তখনই দেখে যে এমন একটি কাহিনী ঘটেছে। ফিরোজ আর একটু রুমে না থেকে বাইরে চলে আসে, কাউকে কিছু না বলে। কেমন হলো যে ফিরোজ কাউকে কিছু বললো না? ফিরোজের কি হলো? ফিরোজ কি তবে নিখোঁজ হচ্ছে? একটু পর কণাও লক্ষ্য করলো রুমে ফিরোজ নেই, হয়তোবা বাইরে না হলে ওয়াশরুমে গিয়েছে। এটা ভেবে কণার খোঁজ করে না, কিন্তু না, ফিরোজ একটি কাজের জন্য বাইরে এসেছে। প্রায় 2 বা 3 ঘন্টা পরে ফিরোজ বাসায় আবার আসে। এসেই, কণা, এই কণা দেখো, তোমার জন্য কি এনেছি। এবার কণা কোনো প্রকার রাগ না হয়ে উঠে বলে, কি এনেছিস দেখি। এবার ফিরোজ একটি কাচের বাক্স থেকে, এই নাও তোমার জন্য জোনাকি পোকা এনেছি, রুমে সবগুলা ছেড়ে দাও, দেখবে পুরো ঘর জনজন করতেছে। জোনাকি পোকা কথাটি শুনেই কণা চমকে ওঠে আর বলতে থাকে, তোকে কে বলেছে আমি জোনাকি পোকা পছন্দ করি? আর তুই বা এতগুলো জোনাকি পোকা কোথায় পেলি শুনি? তুমি তো ফেসবুকে পোস্ট করেছো একটু আগে যে তোমার জন্মদিনে যদি কেউ জোনাকি পোকা এনে দিবে তাকে অনেক ভালোবাসা দিতা, কারণ জোনাকি রাতে নাকি তোমার খুব ভালো লাগে। জোনাকি পিছন দিয়ে যে আলোটা বের হয় ওটা দেখতে নাকি খুব সুন্দর। তাই আমি এই পোস্ট দেখে জোনাকি পোকা ধরার জন্য আমাদের বাসার ওইদিকে গিয়েছিলাম, যেখানে অনেক জোনাকি পোকা আছে, তাই একটি বাক্সে করে নিয়ে আসলাম কিছু। ফিরোজের এমন কাণ্ড দেখে সত্যি এখন একটু দুর্বল হচ্ছে কণা। দে দেখি বাক্সটি। এরপরে ফিরোজ কণাকে বক্সটি দিয়ে দেয়। কণা যখনই বক্সটি খুলবে দেখে যে প্রায় 100+ জোনাকি পোকা ধরে এনেছে ফিরোজ। সবগুলো জোনাকি পোকা কণা রুমে ছেড়ে দেয়, আর সাথে সাথে যেন পুরো ঘর জোনাকির আলোয় আলোকিত হয়ে ওঠে। কণাকে এত খুশি লাগছিল যা বলে বোঝাতে পারবো না। তুমি কি খুশি হয়েছ? অনেক খুশি হয়েছে আমি। এটা বলে কণা ভাবতে থাকে, যখন আমি এত অবহেলা করি, কত ইগনোর করি, তবু আমার জন্য এত কিছু করে ফিরোজ। প্রায় 15 বা 20 মিনিট হয়, তখন আর আলো দেয় না পোকাগুলা। আস্তে আস্তে সব বেরিয়ে যায় বাহিরে। তখন কণা রুমের লাইটটি জ্বালায় দেখতে পায় যে ফিরোজের শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরতেছে। কিরে, তোর শরীর থেকে এমন রক্ত বের হচ্ছে কেন? আরে তেমন কিছু না, ঠিক হয়ে যাবে, ঘুমাও তুমি। বলতে বলছি কিন্তু তোকে। ফিরোজ কোনো উপায় না পেয়ে বলে, আসলে এই জোনাকি পোকাগুলো জঙ্গলে থাকে, তো আমি যখন ওদের ধরেছিলাম তখন ওরা এখানে ওখানে যাইতেই ছিল, তখন ঝাড় জঙ্গল লেগে কাটা গিয়েছে, তাই একটু রক্ত বের হচ্ছে। এসব শুনে আলমারি থেকে ড্রেসিং করার যাবতীয় জিনিসপত্র নিয়ে আসার বলল।
এই নে, এইগুলো দিয়ে সব ঠিক কর। ঠিক আছে, সমস্যা নাই, আমি ঠিক করতেছি। এটা বলে সবকিছু ড্রেসিং করতে থাকে ফিরোজ। এইভাবেই দিন কেটে যেতে লাগে। এখন ফিরোজও একটু নিজেকে আপডেট করতেছে কণার জন্য, যাতে করে কণা একটু আকর্ষণ হয়। তো একদিন ফিরোজ অফিস থেকে বাসায় ফিরতেছে, তখন দেখতে পায় কণা সেই সিয়ামের সাথে একটি রিকশায় করে কোথায় যেন যাচ্ছে। তখন ফিরোজ কোনো কথা না বলে সোজা ওদের সামনে যায়। কণা, তুমি এখানে আর আবার এর সাথে মিশতেছো? তখনই কণা বলতে থাকে, আমি কার সাথে মিশবো না মিশবো এটা আমার ব্যাপার, তোর কি? হ্যাঁ, এতে তোর কোনো সমস্যা আছে? তুই তো জানো এই সিয়াম ছেলেটি কত খারাপ, তবুও তুমি আবার এক হলে। এই মুখ সামলে কথা বলো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছিস? বাহ, খুব ভালো কণা, ভেবেছিলাম ভালো হয়ে গিয়েছো, নিজেকে শুধরে নিছো, কিন্তু না, তুমি যেমন তেমনই আছো। কথায় আছে না, প্রেমের মরা জলে ডোবে না। এই চুপ থাক, আর একটা কথাও বলবি না, যা এখান থেকে। ফিরোজ আর কথা না বলে বাসায় রওনা দেয়। আর ভাবতে থাকেন, না আর এইসব সহ্য করা যাচ্ছে না, যে কোনো একটি বিহিব করতেই হবে। এসব ভাবতেছে আর আসতেছে বাসায় এসেছে। মামা, আমি আর কণার সাথে থাকতে চাই না, আমি ওকে ডিভোর্স দিতে চাই। এখানে ফিরোজ কিন্তু শ্বশুরকে মামা বলে ডাকে, কারণ আগে থেকে মামা বলার অভ্যেস তাই। কেন, কি হয়েছে বলবি তো? এরপরে ফিরোজ বাসর ঘর থেকে ঘটে যাওয়া সবকিছুই বলে মামাকে। এই সবকিছু শুনে আর কি বলবে, কণার বাবা খুঁজে পায় না, তাই বলে, তোর যা ভালো হয় তাই কর বাবা, আমি আর বাধা দেবো না তোকে। আমি আজ কাজী অফিসে গিয়ে সবকিছু ঠিক করে আসবো, কালকে কাগজ পেয়ে যাবে কণা, আমি এখন আসি। কোথায় যাবি বাবা তুই? আমার বাসায় যাব। তখনই কণার মা বলে উঠে, একটু ভেবে দেখলে হয় না ফিরোজ? অনেক ভেবে দেখেছি মামি, আর না, ভেবেছিলাম নিজেকে শুধরে নেবে কণা, কিন্তু না, ভালো থেকো সবাই, কাল কাগজ চলে আসবে। এটা বলেই ফিরোজ নিজের বাসায় চলে আসে। ফিরোজের বাবা মা দেখেই ফিরোজকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তুই এই সময়? আর বোমা কোথায়? ওকে আমি ডিভোর্স দিব মা। না বাবা, এমন কথা বলতে নেই। তুমি জানো না মা, এই মেয়ে কত খারাপ। কি বলিস এইসব তুই? মা শোনো, তবে এই হলো কাহিনী, এখন বলো আমি কি করব। আমার ছেলেকে এত কষ্ট দিয়েছে এই মেয়ে, তুই আজকেই ডিভোর্স দিবি? মা তাই করব আমি, কিন্তু আজ অনেক ক্লান্ত আমি। হ্যাঁ ঠিক আছে, রুমে গিয়ে ঘুমিও তবে বাবা। এরপর ফিরোজ নিজের রুমে চলে গিয়ে শান্তির ঘুম দেয়। এদিকে কণা সিয়ামের সাথে অনেক ঘোরাঘুরি করে বাসায় আসে, কিন্তু বাসায় এসে দেখে বাবা মা সবাই নিশ্চুপ। কি হয়েছে মা, মন খারাপ তোমার? বাবাও নিশ্চুপ। আচ্ছা, তোমাদের কি ফিরোজ বকেছে বা কিছু বলেছে? তখনই কণার বাবা ঠাস করে কণাকে দেয় থাপ্পড় আর বলে, তোকে জন্ম দেওয়াটাই পাপ হয়েছে, তোকে আমি ঘৃণা করি কানা। কষ্ট কি জিনিস কখনো পাস নাই তো, তাই এমন হয়ে গিয়েছিস। কেন, কি হয়েছে? এরপর কণার মা সবকিছু খুলে বলে, ফিরোজ তোকে ডিভোর্স দিবেও কান। তো কি হয়েছে, কিছুদিন গেলে আমি ডিভোর্স দিতাম। এটা বলে কণা রুমে চলে আসে আর ভাবতে থাকে, সত্যিই কি ফিরোজ ডিভোর্স দিবে? যাই হোক, ভালোই হবে এটা আমার। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে কণা। পরের দিন যখন সকাল 10টায় কণা উঠবে, তখনই ডাক পিয়ন এসে কণার হাতে একটি কাগজ দিয়ে বলে, মিস কণা, আপনার কাগজ কাজী অফিস থেকে এসেছে, এটা সাইন করে আমাকে ডাক দিবেন, নিচে নাম্বার আছে। ঠিক আছে, আপনি আসতে পারেন এখন। এরপরে ডাক পিয়ন চলে যায়। কণা কাগজটি নিয়ে পড়তে থাকে আর দেখে যে সত্যি সত্যি ডিভোর্স পেপার। কণা সাইন না করেই রেখে দেয় টেবিলের উপরে। তখনই কণার ফোনে মেসেজ আসে, আজ যাব প্রেমনগর ঘুরতে, যান আমরা, একটি খুশির খবরও আছে, সেখানে গিয়েই তোমাকে বলবো। ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি রেডি হয়ে আসতেছি। এই বলে ফোন রেখে দিয়ে কণা রেডি হতে থাকে। প্রায় 20 মিনিট পর কণা রেডি হয়ে শ্যামকে ফোন দেয়। কই তুমি? তোমার বাসার নিচে যে দোকান আছে ওইখানেই আমি। আমি যাচ্ছি, একটু ওয়েট। এরপরে কণা শ্যামের কাছে আসে, পরে দুজনে প্রেমনগর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 1 ঘন্টা জার্নি করার পরে গন্তব্যস্থানে পৌঁছে যায়। এখন বলো কি সারপ্রাইজ চান? ফিরোজ আমাকে ডিভোর্স দিয়েছে, এখন আমাদের বিয়ে করতে আরো অসুবিধা হলো। ও তাই জান, ভালোই হলো তবে। বলো কি খাবে এখন? তুমি অর্ডার দাও, যা যা খাবে। এরপরে অর্ডার দেয়, সেই অনুযায়ী খাবার চলে আসে। এরপরে কণা শ্যাম দুজনে খেয়ে দেয়। একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যায়, কিন্তু কণা বাসায় এসে দেখে তার বাবা মা কাঁদতেছে অঝরে।
অনেক লোকজনও জড়ো হয়েছে। কণা তার মাকে জিজ্ঞেস করে, মা কি হয়েছে, এমন করে কাঁদতেছো কেন, বলবা তো? পথের ফকির হয়েছি রে মা, তোর বাবার অফিস আগুন লেগে আজ পুড়ে গিয়েছে। কি বলো, কেমনে হলো এসব কিছু মা? জানি না রে, কারা এই কাজ করেছে, পুলিশ খুঁজতেছে এসব কে করেছে। মায়ের কথা শুনে কণা বলে ওঠে, আমি নিশ্চিত এই কাজ কে করেছে। কান্না সুরে কনার মা বলতেছে, কে করেছে তুই জানিস মা? অবশ্যই জানি আমি কে করেছে। কে করেছে বল, তাদের পুলিশ ধরুক। এইসব ফিরোজ করেছে মা, আমি নিশ্চিত, কারণ ও আমাদের উপর প্রতিশোধ নিতে চাইতেছে। কি বলিস এইসব? তোর মাথা ঠিক আছে? ফিরোজ এমন ছেলে না। ওকে অনেক অপমান করেছি, এই কারণেই ও এইসব কাজ করেছে। আমি পুলিশকে ফোন দিতেছি। এটা বলে কণা পুলিশকে ফোন দেয়। আসসালামু আলাইকুম, কমিশনার সাহেব বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কমিশনার বলতেছি, আপনি কে? আমি রহমান সাহেবের মেয়ে কণা। আমাদের অফিস আগুনে পুড়ে গিয়েছে, আমি জানি এই কাজ কে করেছে। কে করেছে বলুন, আমরা তাকে ধরে আনবো। এই কাজ ফিরোজ নামের একটি খারাপ ছেলে করেছে। এই হলো তার পরিচয়, আপনি এখানে গেলেই পাবেন। আপনি শিওর তো? একদম। ঠিক আছে, আমরা দেখতেছি বিষয়টা। এরপর কণা মনে মনে ভাবতে থাকে, ফিরোজ এবার বুঝবি কণা কি জিনিস। আমার সাথে টক্কর দিস ছোট লোক একটা। এদিকে পুলিশ গিয়ে ফিরোজের বাসায় হাজির। তখনই, কাকে চাই আপনাদের? ফিরোজকে? আমি ফিরোজ, বলুন কি হয়েছে? আমরা আপনাকে সন্দেহবশতে গ্রেপ্তার করলাম। কি আমার দোষটা বলবেন একটু দয়া করে? আপনি নাকি মিস কণা ম্যাডামের অফিসে আগুন লাগাই দিচ্ছেন। কি বলেন স্যার এইসব? আর কে বললো আমি এইসব কিছু করেছি? আপনার নামে কণা অভিযোগ করেছে, এখন চলুন। ফিরোজের মা এসে বলে, না বাবা, আমার ছেলে এমন না, ও এমন কাজ করতেই পারে না। দেখুন, সত্যিটা সামনে আসলেই সবকিছু পরিষ্কার হবে। আপনি কিন্তু স্যার আমাকে সন্দেহ বসতে হাত করা পরিয়ে দিয়ে যাচ্ছেন। যদি পরে প্রমাণ পান আমি এসব করি নাই, তবে আমি আপনাদের বিরুদ্ধে কেস করব। এবার পুলিশ রাগ হয়ে বলে, এই, একে নিয়ে চলো। এর এত কিছু শোনার টাইম এখন আমাদের নেই। মাত্রে পুলিশ ধাক্কা দিতে দিতে ফিরোজকে নিয়ে চলে। মা চিন্তা করিও না, সব ঠিক হবে ইনশাল্লাহ, আমার কিছু হবে না। এমন অবস্থা দেখে ফিরোজের মা কান্না করতেই আছে। হাজার হলেও মা, ছেলে বিপদে থাকলে তো কান্না করবেই। ফিরোজকে জেলে এনেই মারধর করতেছে পুলিশ, সত্যিটা বের করার জন্য। কিন্তু ফিরোজ একটি কথাই বলে, আমি কিছু জানি না। জানিস না? তবে ওরা কেন তোর নাম বললো এখন বল। স্যার কণা আমার বউ। কি বলিস, কণা তোর বউ? হ্যাঁ স্যার, তবে শুনুন। এরপরে ফিরোজ পুলিশকে সবকিছু বলতে থাকে, যা যা হয়েছে। ফিরোজের মুখে সব শুনে বলে, ও এই কাহিনী? স্যার এইগুলো আসল কাহিনী। আচ্ছা ঠিক আছে, একে কেউ আর মারিও না, লকাবে ঘনু। আর দেখো আসল কাহিনী কে ঘটিয়েছে। আমি যদি না করে থাকি এইসব, তবে আমাকে লকআপে রাখবেন কেন? সন্দেহবশতে রাখতেছি, আমাদের লোকেরা কাজে লাগিয়ে পড়েছে। আসল লোককে পাইলে আপনি মুক্তি। এরপর ফিরোজ আর কিছুটি বলে না, চুপচাপ অপেক্ষা করতে থাকে। রাত পেরিয়ে সকাল হলো। জেলেই সেদিন ফিরোজের। পরের দিন ফিরোজ দেখতে পায় কণা এসেছে জেলে। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কেমনে হয় আমাদের অফিসে আগুন লাগাইতে? আমি লাগাইনি, অন্য কেউ লাগাইছে। আবার মিথ্যা বলিস, সত্যি বলে দে, কেন এমন করেছিস? এত কথা বলার টাইম নেই তোর সাথে, পুলিশ খোঁজ করতেছে, পরে জানা যাবে কে আসল দোষী, তখন না হয় আসিস। ফিরোজের এমন কথা শুনে কণার রাগ হয়ে যখনই যাইতে ধরবে একটি পুলিশ তখনই আসে। এই যে কণা, ওয়ে, আমরা আসল দোষীকে পেয়েছি। কে আসল দোষী? জেলে যে ফেরুজ। কথাটি বলার সাথে সাথে কণা কথাটি আটকিয়ে দিয়ে বলে, আমি বলেছিলাম তো এই ফিরোজ ছোট লোকটা আসল দোষী। তখন পুলিশ ধমক দিয়ে বলে, এ মহিলা চুপ করেন, মুখে যা আসে তাই বলেন। হ্যাঁ, পুলিশের এমন ধমক পেয়ে কণা চুপ হয়ে থাকে। আপনাদের অফিসের সামনে একটি দোকানে সিসি ক্যামেরা আছে, সেখানে দেখা যাচ্ছে দুইজন ছেলে হাতে আগুন নিয়ে যাচ্ছে। ওরাই এই কাজ করেছে। কি বলেন এইসব আপনি? আমি বলছি না, ক্যামেরা বলতেছে। আর আমাদের লোক খোঁজ পেয়েছে লোকগুলার, একটু পরেই আসবে। তখনই ফিরোজ বলে ওঠে, স্যার আমি কি একটু দেখতে পারি, লোকগুলোকে যদি চিনতে পারি? অবশ্যই। এই, ওর লগাবের তালাটি খুলে দাও তো। এরপর ফিরোজ এসে দেখতে থাকে, স্যার আমি এদের চিনি, এরা কণার বাবার অফিসে চাকরি করত। কয়েকদিন আগে অ্যাকাউন্ট থেকে টাকা চুরির জন্য এদের বহিষ্কার করা হয়। আপনি শিওর তো? 1000% শিওর স্যার আমি। কথাটি শেষ হতে না হতেই পুলিশ ওই লোক দুটিকে ধরে আনে।
এনে জিজ্ঞেস করে কেন করেছো এসব কাজ। তখন তারা বলতে থাকে, স্যার, আমাদের দুশ্মন ছিল রহমান সাহেব, আর আমাদের অফিস থেকে সবার সামনে অপমান করে বের করে দিয়েছে, তাই আমরা এমন কাজ করেছি। এখানে ফিরোজ স্যার এই কাজটি করেননি। কি বিশ্বাস হলো তো এখন আপনাদের? আসলে ফিরোজ সাহেব কি বলে যে আপনাকে সান্ত্বনা দিব বলার ভাষা নেই, কিছু মনে করিয়েন না। কোনো কিছু করার আগে অবশ্যই জেনে নেবেন, যাকে ধরবেন তার সম্পর্কে ভালো মন্দ, এরকম খারাপ মহিলার কথা কাউকে এমন করবেন না। ঠিক আছে। আর এই যে কোনা, আর আপনি এমন কিছু করবেন না যাতে অন্য কেউ কষ্ট পায়। ঠিক আছে। আসি তবে স্যার, ভালো থাকবেন। তখনই পুলিশ বলে ওঠে, দাঁড়াও, আবার কি হলো বলুন? এই যে কোনা, আপনি ফিরোজ সাহেবকে সরি বলুন, কারণ আপনার জন্য অনেক কষ্ট সহ্য করেছে জেলে। আরে থাক, সমস্যা নাই। আমি যা বলছি তাই করেন। তখন কণাও পুলিশের কথায় ফিরোজকে বলে, সরি, আমার জন্য আপনার অনেক সমস্যা হয়েছে। আরে না, সমস্যা নেই। আচ্ছা আসি এখন আমি। এই বলে ফিরোজও চলে যায়, কণাও চলে যায়। কণা বাসায় এসে সিয়ামকে ফোন দেয়। হ্যালো সিয়াম, দেখা করতে পারবে একটু? কেন, কি হয়েছে? দেখা করো, সব বলবো। এরপরে কণা সিয়ামের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে সবকিছু বলে। এই কাহিনী হয়েছে। ও আচ্ছা, এই কাহিনী। আচ্ছা, আমাকে ছেড়ে যাবে না তো? তোমাকে আর ভালোবাসি না। সব সময় মজা করিও না সিয়াম, এমনি অনেক টেনশনে আছি আমি। সত্যি আমি তোমাকে আর ভালোবাসি না, কারণ তোমার টাকা পয়সা আর কিছুই নেই। মানে তুমি টাকা পয়সাকেই শুধুমাত্র ভালোবাসো? তুমি যে বললে সেদিন তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো, টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই তোমার? টাকা ছাড়া তোমাকে বিয়ে করে আমি আবার জীবনটা নষ্ট করব? আমি জানি তুমি মজা করতেছো, তাই না সিয়াম? বলেই কণা সিয়ামের হাতটি ধরে, এই আমার হাত ছাড়ো। কি করতেছো এইসব তুমি? হ্যাঁ, কেন তোমার হাত ধরেছি? আমার কথা বোঝা যায় না? বললাম না আমি তোমাকে ভালোবাসি না। কথাটি বলা মাত্রই কণা ঠাস করে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তোকে ভালোবেসেই বড় ভুল করেছি। একবার ছেড়ে গেলাম, কিন্তু কেন যে তোর জীবনে আবার ব্যাক আসলাম? তোর মতো টাকার লোভী লোকগুলোর জন্য ভালোবাসা পূর্ণতা পায় না। এটা বলে কণা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে আসে। এদিকে সিয়ামও কিছু বলে না, কারণ যার কাছে টাকা আছে সিয়াম তার কাছেই আছে। সবাই ভাবতেছেন সিয়াম এমন করলো কেন। আসলে কণার বাবার অফিসটা আগুনে পুড়ে যাবার কারণে কণারা রাস্তায় নেমে পড়ার মতো অবস্থা। তাই সিয়াম কণার সাথে ব্রেকআপ করছে। কণা বাসায় এসে রুমের সবকিছু ভাঙতে শুরু করে। তখনই কণার বাবা মা আসে আর বলে, কোনা কি হয়েছে? তুই এসব ভাবতেছিস কেন, আমাকে বল। বাবা, মানুষ আমাকে এত কাঁদায় কেন, কষ্ট দেয় কেন? কে কষ্ট দিল রে মা? সিয়াম সিয়াম এখন পল্টি গেছে বাবা। আমি খুব ভালোবাসতাম সিয়ামকে, ও আমাকে ছেড়ে গেল আজ টাকা নাই বলে। একটি কথা মনে রাখিস মা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানে? তুই কম কষ্ট দিয়েছিস ফিরোজকে, ও তোকে অনেক ভালোবাসত, কিন্তু তুই এতটাই খারাপ ব্যবহার করছিস যা বলার ভাষা খুঁজে পাই না। বাবার এমন কথা শুনে কণা বলে ওঠে, বাবা, আমি অনেক বড় ভুল করেছি। বাদ দে এইসব কিছু, এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তোকে। কেমনে কি করব বাবা বলো? আমাদের তো সবকিছু শেষ। শেষ হয়ে তো কি হয়েছে, আবার নতুন করে শুরু করবি তুই। আর চিন্তা করিস না, আমার বন্ধুর অফিসে তোকে পাঠিয়ে দিব, আমি ওর সাথে কথা বলে রাখবো, কাল থেকে জয়েন করবি আর নিজেকে পরিবর্তন করে দেখবি, পারবি তো? অবশ্যই পারবো বাবা, আমাকে পারতেই হবে। ঠিক আছে, আমি কথা বলতেছি, তুই রেস্ট নে রোয়। এই বলে কণার বাবা চলে গেল। এদিকে কণা ফিরোজের কথা ভাবতে থাকে মনে মনে। আচ্ছা, আমি ওকে এত কষ্ট ও খারাপ ব্যবহার করার পরেও ফিরোজ আমাকে এত ভালোবাসতো, আর আমি সেই কিনা কত খারাপ ব্যবহার করেছি। আমার বার্থডেতে সবাইকে কেক খাওয়ালাম, ওকে দিলাম না, তবু কিচ্ছুটি বললো না। আমার জন্য নিজের জীবন বাজি রেখে এত রাতে আমার প্রিয় জুনাকে পোকাগুলো আনলো, তবুও তাকে কষ্ট দিলাম। ফিরোজ কি আমাকে ক্ষমা করে দিবে? তখনই কণার ডিভোর্স পেপারের কথা মনে পড়ে, সাথে সাথে নিয়ে পড়তে থাকে। সত্যি তো ফিরোজ ডিভোর্স দিয়েছে, সাইনও করেছে, শুধুমাত্র আমার সাইনটাই বাকি আছে। তখনই কণা লক্ষ্য করলো পেপারের ভিতরে আর একটি খাম। কৌতূহলবশত কণা খামটি বের করে দেখতে থাকে। কণা খামটি পড়তেই অবাক হয়। লেখা ছিল, প্রিয় কণা, জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম, বলতে পারো নিজের থেকে বেশি। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলাম, ভেবেছিলাম ইনশাল্লাহ সবকিছু পূরণ হবে, কিন্তু হলো না। তুমি আমাকে ধর্ষক বানাইলা, তবুও মেনেছিলাম। এই কারণে তোমার বাবার অনেক মাইরও খাইলাম,
তবুও তোমার জন্য সবকিছু মেনে নিলাম। তুমি আমাকে চোর বানাইলে, তবু কিছু বললাম না। তোমার বন্ধু বান্ধবীর সামনে অপমান করলা চাকর বলে, তবু কেন সহ্য করেছি জানো? তোমাকে ভালোবাসি বলে। সবার সামনে থাপ্পড় মারলো তোমার বান্ধবী, তবু প্রতিবাদ করলে না। বার্থডেতে তোমার জন্য কেক কাটলাম, কষ্টের বিষয়ে আমাকে একটু কেক খাওয়াই দিলা না, খুব কষ্ট পাইছিলাম, তবুও মেনে নিলাম। তুমি ছোট, এখনো তেমন জ্ঞান হয়নি। যখন দেখলাম তোমার পছন্দ জোনাকি পোকা, তখন রাত 1টায় উঠে তোমার জন্য জোনাকি পোকা সংগ্রহ করতে গেলাম। গিয়ে সাপেরও কামড় খেয়েছি পায়ে, তারপর ডাক্তারের কাছে থেকে ওষুধ খাইছি। তবুও ওই অবস্থায় জোনাকি ধরে আনলাম, একটি ধন্যবাদও দিলে না। তবুও নিজেকে বোঝালাম ছোট মেয়ে সব বুঝবে পরে। ভেবেছিলাম তুমি আস্তে আস্তে সবকিছু বুঝবে, কিন্তু না, বুঝলে না। এরপর যেই দিন তোমাকে দেখলাম সিয়ামের সাথে যাচ্ছ, আমি দেখে অবাক হয়ে যাই, তাই তোমার কাছে গিয়েছিলাম বুঝাইতে। সিয়াম ভালো ছেলে না, কিন্তু তুমি এতটাই অপমান করেছো যে বোঝার মতো ভাষা নেই। তাই তোমার সুখের জন্য নিজেই তোমাকে ডিভোর্স দিলাম। সুখে থেকো সিয়ামের সাথে। আচ্ছা একটা কথা বলি কনা, তোমাকে ভালোবাসা থেকে আমার ভুল ছিল, তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটা কি ভুল ছিল? ভালো থেকো, এই কামনাই করি। ইতি, ফিরোজ। এই কথাগুলো পড়ে কণা চোখ দিয়ে অঝরে পানি পড়তে আসে। কণা কি করবে ভেবে পাইতেছে না। একটি মানুষ এতটা ভালোবাসা ছিল আর আমি বুঝতেই পারিনি। এইসব ভাবতে ভাবতে কণা ঘুমিয়ে পড়ে। রাত ঠিক 10টা, এমন সময় কণার বাবা রুমে আসে। কণা, কণা, বাবা বলো। বন্ধুকে বলেছি কালকে জয়েন করবি নতুন অফিসে। বলেছে তোর নাকি স্যালারি 50+ ধরবে। তাই বাবা? মা, এখন ঘুমিয়ে পড়, কারণ সকাল সকাল উঠতে হবে তো। ঠিক আছে বাবা। এই বলে কণা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে কণা নতুন অফিসে যাবে, তাই রওনা দেয়। বেশি দূর না, 10 মিনিট লাগবে রিক্সায় গেলে। কণার মনে ভয় কাজ করতেছে, নতুন অফিস, একটু লজ্জাও লাগতেছে। সবার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে তো কণা? ভাবতে ভাবতে অফিসে চলে আসে। তো ভিতরে এসে বাবার কথা মতো বাবার বন্ধুর সাথে দেখা করে সব কাজ বুঝিয়ে নেয় কণা। খুব বেশি কাজ না, তবে ব্রেন লাগবে কাজ করতে। সবকিছু বুঝিয়ে যখন কণা নিজের আসনে এসে বসবে, তখনই চমকে ওঠে, কারণ ফিরোজ এখানে। কোনো কথা না বলে কণা ফিরোজের কাছে যায়। তুমি এখানে? নতুন চাকরি নিছি। কোনো সমস্যা? এটা কিন্তু আপনার বাবার অফিস না। আগে বলুন আপনি এখানে কি করতেছেন? আমিও চাকরি নিচ্ছি। ভালো, নিজের কাজ করুন গিয়ে, আমাকে ডিস্টার্ব করবেন না। ঠিক তখনই কণা ফিরোজের পাশে একটি কেবিন বসে পড়ে। আরে আপনি এখনো বসতেছেন কেন? এই কেবিনটা আমার। ও, এরপর সবাই সবার মতো কাজ করতেছে। মাঝে মাঝে কণা ফিরোজের দিকে তাকিয়ে থাকে একটু করে, কারণ ফিরোজ নিজেকে চেঞ্জ করে ফেলেছে। আগে মাথায় অগোছালো চুল ছিল, মুখ ভর্তি দাড়ি ছিল, এখন সবকিছু কেমন জানি চেঞ্জ হয়েছে। এইসব ভাবতেছে আর কাজ করতেছে। এমন সময় দেখে একটি মেয়ে ফিরোজের কাছে এসে বলতেছে, এই হিরো, যাবা না লাঞ্চ করতে? যাব, একটু পর কাজটা শেষ করেই। আমি অপেক্ষা করতেছি তোমার জন্য, বাইরে আসো, একসাথে লাঞ্চ করবো। তখন ফিরোজ একটু কণার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, অপেক্ষা করো, আমি আসতেছি। আজ কিন্তু আমি খাওয়াবো। ওকে হিরো আমার। বলেই মেয়েটি চলে যায়। পরে ফিরোজও লাঞ্চ করার জন্য যায়। তখনই কণাও যাইতে লাগে। ফিরোজ গিয়ে দেখে মেয়েটি অপেক্ষা করতেছে। এই চলো। এরপরে দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে যায়। কণার এসব দেখে কেন জানি কষ্ট হচ্ছে, খুব বুকের ভিতরটা জ্বলতেছে, কিন্তু বলতে পাইতেছে না। কি খাবে বলো? তুমি অর্ডার দাও। ফিরোজের কথা মতো মেয়েটি খাবার অর্ডার দেয়। এসব আবার কণা অন্য টেবিলে বসে শুনতেছে। এরপর যখন খাবার আসলো, তখনই কণা দেখে যে মেয়েটি ফিরোজকে তুলে খাওয়াচ্ছে। আর সহ্য করতে না পেরে কণা ওদের সামনে গিয়ে, ফিরোজ কি হচ্ছে কি এসব? হ্যাঁ, হোয়াট? আমরা কি করব না করব আমাদের ব্যাপার, আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা আছে। তখনই মেয়েটি বলে ওঠে, আপনি আমাদের ডিস্টার্ব করতেছেন কেন? তুমি জানো আমি ফিরোজের কে? আমি ফিরোজের বউ, বিয়ে করা বউ। এই কথাটি ফিরোজ শুনে কণাকে, আমাকে জামাই বলিস? তোর সাহস তো কম না। কণা ফিরোজের এমন থাপ্পড় খেয়ে হতবাক হয়ে যায়, কারণ ফিরোজ কণাকে এমন করে সবার সামনে থাপ্পড় দিবে ভাবতেই পারেনি। তুমি আমাকে থাপ্পড় দিলে ফিরোজ? এই মেয়ে চুপ করেন, আর একটি কথা বলবেন না। এমন ভাবে কথা বলতেছো, আমাকে চেনো না? আশ্চর্য ব্যাপার, আমি আপনাকে কেমনে চিনবো বলেন? ও, এখন তো চিনবেন না। সুন্দরী রমণী পেয়েছেন পাশে। আর একটা বাজে কথা বললে আবার থাপ্পড় দিব। সরি, আমার ভুল হয়েছে। তখনই ফিরোজের সাথে থাকা মেয়েটি বলে, চলো তো তুমি, এই মেয়েটি আমাদের শান্তিতে থাকতেই দিবে না। যারা, চলো। এই বলে ফিরোজ যারা দুজনেই চলে যেতে থাকে। ফিরোজ, তুমি কি ওই মেয়েটাকে চিনো? আরে না, আমি চিনবো কেমনে বলো?
ফিরোজের কথা শুনে কণা চমকে ওঠে, কারণ যে ছেলেটা এত ভালোবাসতো সেই আজ আমাকে চিনে না। কেউ আর লাঞ্চ করলো না, আবার ঠিক আগের মতো কাজে লাগিয়ে পড়ে সবাই। এভাবেই দিন যেতে লাগে। কণা এখন ফিরোজের প্রতি এখন অনেক দুর্বল হয়ে পড়েছে, কারণ কোনো মেয়ে যদি ফিরোজের সাথে কথা বলে কণা সহ্য হয় না, কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ ফিরোজ এখন কণাকে ভালোবাসে না। এইসব ভাবতেছে এমন সময় ফিরোজ কণার কাছে গিয়ে বলে, এই কাজগুলো নেন, 2 ঘন্টার ভিতরে কমপ্লিট চাই আমার। কিন্তু কোনো কিন্তু না, আমি আপনার সিনিয়র, যা বলছি তাই করতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। এমন সময় আবার ফিরোজের ফোনে কল আসে। বাবু, তুমি কোথায়, কখন আসবে? কণাকে শোনার জন্য একটা স্পিকার একটু বাড়িয়ে দেয়। সোনা, একটু কাজে ব্যস্ত আছে, একটু পর তোমাকে ফোন দেই আমি। বাবু, মনে আছে তোমার, আজ শপিং করিয়ে দিবে আমাকে? আরে বাবা, দিব তো, তোমার জন্যে করবো না তো কার জন্য করবো? ওরে জানটা। আম্মা, সোনাটা আমার। কথাটি বলে ফোন রাখতে না রাখতেই কণা বলে, কে মেয়েটি? আপনি কাজে মন দেন আপু। আমি জানতে চাইছি ফিরোজ, কে মেয়েটি? আপনি কে যে আপনাকে এসব বলবো? আমি তোমার বউ। ছিলে আগে, কিন্তু এখন ডিভোর্স হয়েছে। না, এখনো ডিভোর্স হয়নি, কারণ আমি সাইন করি নাই এখনো। সাইন করবেন তাহলে ঝামেলা শেষ। না, আমি করব না। কেন করবেন না? শুনেই ডিভোর্স না দিলে তো আপনার বিএফ সিএম কে বিয়ে করতে পারবেন না। সিএম এর কথা বাদ দাও। বাদ দেবো কেন আপু, বলেন? কারণ ওর সাথে আমার সম্পর্ক শেষ হয়েছে। আহা, ও তাই? আবার এক হয়ে যাবেন তো কিছুদিন পর। না, হব না। আপু, নাটক বন্ধ করেন তো আপনার। এসব নাটক অনেক দেখেছি আমি। সত্যি বলছি ফিরোজ। আপনাকে আমি বিশ্বাস করি না আপু। ও এখন কাজ করেন, অলরেডি 20 মিনিট আপনার শেষ। সময় মতো কাজ যেন পাই। শুন না ফিরোজ, একটু। জি বলেন। অফিস শেষে কফি খাইতে যাবে? আপনার সাথে? আমার সাথেই যাবে। হাসলেন আপনি আমাকে? কেন? আপনার মতো মেয়েকে টাইম দেওয়ার মতো সময় কি আমার আছে নাকি শুনি? এই কথাটি বলে ফিরোজ নিজের কেবিনে গিয়ে বসে। এদিকে ফিরোজের এমন আচরণ দেখে কণাও কান্না করে দেয়, চোখ দিয়ে পানি পড়তেই আছে। কণা, মা তোমার কি হয়েছে? কান্না করতেছো কেন? কণা চোখের পানি মুছে বলে, না, এমনি, তেমন কিছু না আঙ্কেল। আমি বুঝেছি তোমার কষ্ট হচ্ছে এইসব কাজ করতে। না আঙ্কেল, আমি ঠিক আছি। না, ঠিক নাই। আমার বন্ধুর মেয়ে এত কষ্ট করবে আমার সহ্য হবে না। কাল থেকে তুমি আমার জায়গায় বসবে, সব দেখাশোনা করবে, আর আমি অন্য অফিসে যাব। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, আমি যেটা বলছি ওটাই করবে। ঠিক আছে আঙ্কেল। যাই হোক, কণা মনে মনে অনেক খুশি, কারণ এখনো 3 বা 4 মাস হলো না, তাতেই এমন প্রমোশন হবে ভাবতে পারিনি। এরপর কণার আঙ্কেল সবাইকে ডাক দেয়। আসসালামু আলাইকুম। অফিসের অত্র কর্মচারীরা আপনাদের জানাইতে চায় যে কাল থেকে কণা আমার জায়গায় বসবে। ওকে সবাই বস মানবে। ও যেমন করে চলতে বলবে ঠিক তেমন করেই চলবে সবাই। এই কথা শুনে রীতিমতো সবাই অবাক, কারণ আজ থেকে 5 বা 6 বছর হলো এই অফিসে কাজ করতেছি, প্রমোশন কি জানি না। আর এই মেয়ে কয়েকদিনেই বস। সবাই বসের কথা সাড়া দেয়, ঠিক আছে বস। এরই মধ্যে ফিরোজের দেওয়া সব কাজ কমপ্লিট করে কণা আসে। এই নাও, তোমার কাজ সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ আপনাকে। এখন তো আমি তোমার বস। আজ থেকে না, সেটা কাল থেকে। আর আপনি আমার বস, তো কি করা লাগবে এখন আমাকে? হ্যাঁ, তাও ঠিক। এরপরে সবাই সবার মতো কাজে লাগিয়ে পড়ে। কাজ শেষে যে যার মতো বাসায় যায়। তো পরের দিন সবাই অফিসে এসে দেখে কণা বসের কেবিনে বসে আছে। বসবেই তো, কারণ প্রমোশন হয়েছে। এরই মধ্যে ফিরোজ আজ একটু দেরিতেই অফিসে আসে। মিস্টার ফিরোজ, আমার কেবিনে আসুন তো একটু। ফিরোজ বুঝতেছে না কেন ডাকতেছে কণা হঠাৎ করে। যাচ্ছি। কিছুক্ষণ পর, বলো, কি বলবা? দরজাটা লাগিয়ে দিয়ে আসো। দরজা লাগিয়ে দিয়ে আসবো মানে? আমি যা বলছি তাই করো। আমি তোমার বস, অর্ডার করছি, পালন করো। ফিরোজ আর কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে আসে। বলো, কি বলবে এখন? ফিরোজ, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, আমাকে বিশ্বাস করো। আপনাকে সত্যি বিশ্বাস হয় না আমার। আপনার বিয়ে পাচ্ছে, ওনার সাথে সম্পর্ক ঠিক করেন গিয়ে। তোমাকে বলছি না আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও না। সরি, মাফ করবেন আমাকে। কথাটি বলা শেষ হতে না হতেই কণা ফিরোজের শার্টের কলার ধরে কাছে টেনে নেয়। এই এমন করিস কেন?
আমাকে আর একটিবার বিশ্বাস কর না। এই কি করছে, এসব ছাড়ো আমাকে। তুই আমার স্বামী, আমি তোকে যা মন চায় তাই করব। বলেই কণা ফিরোজের ঠোঁট দুটি আপন করে নেয়, মানে কিস করতে থাকে। ফিরোজ বুঝতেছে না কি করবে। এই কি হলো, ভালো লাগতেছে না তোমার? জানি না। আর আপনি চাকরের ঠোঁটে কিস করলেন, কারণটা কি? আবার শুরু হলো না? চুপ থাকো তো। বলে আবার কিস করতে শুরু করে। ফিরোজকে ঠোঁটে কিস করা শেষ হতে না হতে গলায় ঘাড়ে দিতেছে কণা। কণা যেন ফিরোজের জন্য পাগল হয়ে গেছে, কারণ ফিরোজকে কাছে নিয়ে শরীরে ঘ্রাণ নিতেছে। এমন সময় ফিরোজের ফোনে কল আসে। কণাকে ছাড়িয়ে ফিরোজ ফোনটি রিসিভ করে। জান, তুমি কোথায়? তোমাকে অফিসে কোথাও দেখতেছি না। আমি একটু বসের রুমে আছি, পরে কথা বলতেছি। কে এই মেয়েটি ফিরোজ? জবা এর নাম। কেন? তোর সাথে কি এর? হ্যাঁ, আজকে ওই জবাকে অফিস থেকে তাড়িয়ে দেব। না, এমন কিছু করিও না। এটা বলে ফিরোজ চলে যায় কাজে। তখনই ফিরোজকে দেখে সবাই একটু হাসে, কিন্তু কেন হাসে ফিরোজ বুঝতেছে না। তখনই যারা চলে আসে। ওই তোমার কথাটি বলতে না বলতেই কণা চলে এসে বলতে থাকে, এই যে যারা, আপনাকে যদি কাজ ছেড়ে একবারও ফিরোজের কাছে দেখি বহিষ্কার করব। ঠিক আছে ম্যাডাম। যাও তোমার কেবিনে। এরপরে কণার কথা মতো যারা চলে যায়। তখনই আবার কণা ফিরোজকে দেখে হেসে দেয়। ফিরোজ কণার হাসি দেখেও অবাক হয়। এই যে মিস্টার ফিরোজ, আপনার ঠোঁটে লিপস্টিক, সবাই দেখতেছে, মুখটা একটু ধুয়ে আসো। কি লিপস্টিক? এই লিপস্টিক আবার কোথায় থেকে আসলো আমার ঠোঁটে? একটু আগে যে আমার ঠোঁট দুটো তোমার ঠোঁটের সাথে মিশিয়েছিলাম, তখন লেগে গেছে, ভুলে গেছো বুঝি? সত্যি তো? কথাটি শুনে ফিরোজ নিজের মুখটা হাত দিয়ে মুছতে থাকে। কোথায় লিপস্টিক? মুছে যাবে তা নয়, আরো পুরো মুখেই ভর্তি হচ্ছে। তখনই কথা আবার বলে, সত্যি তোমার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আপনাকে আমি দেখে নিব, কিন্তু বলে দিলাম। চলো না বাসায় দেখিও। হোয়াট? যা বলছি আমি তাই করো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, একটু বাইরে যাব। সরি, আমি বাইরে যেতে পারবো না। তুমি বললে তো আর হবে না, আমি তোমার বস, যা বলছি তাই করতে হবে। মাফ করবেন। দিস ইজ মাই অর্ডার। ফিরোজ আর কিছু না বলে হ্যাঁ সূচক কথা বলে। এরপরে 20 মিনিট পরে কণা আর ফিরোজ দুজনে মিলে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে ফিরোজ আবার কণার এক্স বয়ফ্রেন্ড সিয়ামকে দেখে একটি মেয়ের সাথে। ফিরোজ ভেবে নেয় কণা নিশ্চয়ই কোনো প্ল্যান করেই আমাকে এনেছে। আপনি কি আমাকে আবারও অপমানিত করার জন্য এনেছেন? আরে অপমান করব কেন, চলো বসি এখন। অপমানিত যদি না করবেন তবে আপনার এক্স বয়ফ্রেন্ড সিয়াম এখানে, আর আপনি আমাকে এখানে নিয়ে আসলেন। বলো কেন নিয়ে এসেছো এখানে আমাকে? ফিরোজা এমন কথা শুনে কণা চারদিকে তাকিয়ে খুঁজতে থাকে। তখনই দেখে যে সিয়াম পিছনের সিটে একটি মেয়ের সাথে কথা বলতেছে হাত ধরে। এই আমি তোমাকে কোনো অপমানিত করার জন্য আনি নাই, চলো আমার সাথে বসবে। ফিরোজের মনে তবুও ভয় কাজ করতেছে। কি হলো, চলো। কথাটি বলে কথা ফিরোজের হাত ধরে বসে পড়ে। বলো কেন নিয়ে এসেছো এখানে আমাকে? যারা মেয়েটিকে বলো আগে। আমার জিএফ কেন? সত্যি করে বলো ফিরোজ। আশ্চর্য, সত্যি আমার গার্লফ্রেন্ড যারা। প্লিজ ফিরোজ, ওকে ভুলে যাও। আমি তোমার জীবনে ব্যাক করতে চাই। আমার ভালোবাসা দিয়ে আগের সব অতীত মুছে দিতে চাই। সম্ভব না কণা। কেন সম্ভব না ফিরোজ? আমি তোমাকে বিশ্বাস করি না, বুঝছো? কি করলে আমাকে বিশ্বাস করবে তুমি? জানি না আমি। তখনই কথা আখ পাঁচ না দেখে ফিরোজের পায়ে পড়ে আর কান্না করতে থাকে আর বলে, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। জানি আমি ক্ষমার যোগ্য না, তবু একটা সুযোগ দাও। কণার এমন কান্নার ভালোবাসা দেখে একটু ফিরোজেরও মনেও মায়া হয়, কারণ হাজার হলেও ভালোবাসে। আমি না হয় ক্ষমা করে দিলাম, কিন্তু আমার মা। আমি খালামনির পাশেও গিয়ে মাপ চাইবো। তবে ঠিক আছে চলো। তখনই আবার যারা ফোন দেয়। যারা বলো। কথাটি শেষ হতে না হতে কণা ফোনটি কেড়ে নিয়ে বলতে থাকে, এই তুই যদি আমার জামাইকে আর একবারও ফোন দিস, তোর চাকরি থাকবে না বলে দিলাম। কণা এমন কথা শুনেই যারা ভয়ে ফোন কেটে দেয়। কি হলো এটা? তুমি শুধুমাত্র আমার। তাই বলে আপনি? এই আপনি কি? হ্যাঁ, তুমি ওকে বলবে বউকে? চলেন এখন বাসায় তবে। না, তুমি করে আগে বলো। বলো না ফিরোজ। তুমি। আচ্ছা চলো তোমার বাসায় এখন। এরপরে কণা ফিরোজ দুজনই রেস্টুরেন্ট থেকে বিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। 1 ঘন্টা পরে প্রায় ফিরোজ বাসায় আসে কণাকে নিয়ে। মা, ও মা, বাহিরে আসো। ফিরোজের মা বাহিরে এসেই অবাক, কারণ কণা এসেছে সাথে। কণা, তুমি এখানে? খালামণি আমাকে মাফ করে দাও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি।
না কনা, আমি চাই না তুমি আবার ফিরোজের জীবনে আসো। আমার ছেলে তোমার জন্য অনেক কষ্ট পেয়েছে। হাত তোমাদের ডিভোর্স হয়েছে তো? না, হয়নি। আমি ডিভোর্স পেপারে সাইন করি নাই। আমাকে একটু সুযোগ দাও না। না হবে না। ফিরোজ, তুই ভেতরে আয়। ফিরোজের মায়ের কথা অমান্য করার পাত্র নয়, তাই মায়ের কথা মতো ভিতরে চলে আসে কনাকে রেখে। খালামণি, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবে না, আমি এখান থেকে কোথাও যাব না। ফিরোজের মার কোনো কথা বলল না, ভিতরে ঢুকে বাকিদের দরজা লাগিয়ে দেয়। কনার সত্যি কোথাও যায় না, ওখানেই বসে থাকে। কারণ কনার ফিরোজকে হারাতে চায় না, যে কোনো মূল্যেই হোক ফিরোজকে চায়। এর কিছুক্ষণ পরেই আকাশ মেঘলা হতে শুরু করে। আজ মনে হয় প্রচুর ঝড় উঠবে, তাই ফিরোজের মা জানালা বন্ধ করতে এসে দেখে কনা এখনো বসে আছে এখানে। তবু কিছু বলল না, জানালা লাগিয়ে দিল। এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়। আস্তে আস্তে মনে হচ্ছে বৃষ্টি বেড়েই চলছে, আর খুব জোরে জোরে গর্জন হচ্ছে। এবার কেন জানি ফিরোজের মায়ের মনে একটু ঘটকা লাগে। যদি মেয়েটি না যায়, তাই জানালা খুলে দেখে এখনো আছে। এত জোরে বিদ্যুৎ চমকাইছে, কখন জানি কি হয়। হাজার হলো নিজের ভাইয়ের বোন বলে কথা। ফিরোজের মা এবার ফিরোজকে গিয়ে বলে, কনা বাইরে আছে, যা নিয়ে আয়। আমি ওকে মাফ করেছি। সত্যি মা, কনা এখন এখানে আছে? আছে, মনে হয় ওর ভুল বুঝতে পেরেছে। যা রুমে নিয়ে আয়। ফিরোজ মায়ের কথা মতো নিচে গিয়ে কনাকে ডাক দেয়। কনা, ভিতরে আসো, বাহিরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। আগে বলো খালামণি আমাকে মাফ করেছে? মাফ করেছে, আসো। এরপরে ফিরোজ কনাকে ভিতরে নিয়ে আসে। খালামণি আমাকে মাফ করেছো সত্যি? হুম।